বর্ষার আগে বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়ে সিলেটের 4 উপজেলার নিম্নাঞ্চল। যোগাযোগ বিচ্ছিন্ন গোয়াইনঘাট, দুর্ভোগে লাখো মানুষ। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, থাকবে না কেউ না খেয়ে। লুটেরাদের কবলে দেশ, পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করছে আওয়ামী লীগ। অভিযোগ মির্জা ফখরুলের। সরকার পতন আন্দোলন জোরদারের হুঁশিয়ারি। এবং রাজধানীতে এবার কোরবানি হবে 25 লাখ পশু। একদিনের মধ্যেই বর্জ্য অপসারণের নির্দেশ। ঈদে যানবাহনে বাড়তি ভাড়া আদায় বন্ধের তাগিদ সেতুমন্ত্রীর। সময় সংবাদে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। বর্ষা আসার আগেই বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জের নিম্নাঞ্চল তলিয়ে গেছে। সড়কে পানি ওঠায় সিলেট শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলা। বিস্তারিত ইকরামুল কবির রিপোর্টে, ছবি তুলেছেন দিগেন সিংহ। তীব্র বেগে পাহাড়ে ঢল ঢুকছে জনপদে, তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম। বাড়ির ভেতরে পানি, প্রিয় সন্তানকে নিয়ে বাঁচতে তাই মা ছুটে চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পারাপারের একমাত্র অবলম্বন এখন নৌকা। 1 ঘন্টা সময়ের ভিতরে সব একবারে ফানিয়ে বাসে গেছে। যোগাযোগ নেই, নেটওয়ার্ক নাই, কারেন্ট নাই, কিছুই নাই। রাত্রে 2টা পর্যন্ত গাড়ি ঘোড়া চলেছে, 2টার পর থেকে অলরেডি সবকিছু বন্ধ। নৌকা টৌকা কিছু নাই, আর রাস্তাঘাট তো একদম জিও নাই। যে মানুষ রাস্তা থেকে দিয়ে আইয়া দোকানে আসতো বা কোনোবাই যাইতো, এই ধরনের কোনো জিও নাই। সিলেটের গোয়াইনঘাট উপজেলার 13টি ইউনিয়নের হাওর ও নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা কুশিয়ারা, ডাউকি, সারি ও সারিগাং নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া পানিতে শালটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। উপজেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা। কোমর পানি, আঁটু পানি, গোলা পানি, মানুষ খুব বেনয়া মাঝে আছে। এখন কারিগর পানিয়ে তল করে রয়েছে। এখন আমরা কোনো থাকবার জায়গা নাই। মানুষ যাইরা আইরা বড় কষ্ট ওর গাড়ি লইয়া আইতে যাইতে। 2022-এ এরকম বন্যা হয়েছিল, সেই রকমই খুব ক্ষতিগ্রস্ত হয়েছে বা খুব কষ্ট করেছি। আমরা চাই যে এলাকাবাসী সবাই মিলিয়া এখানে একটা আশ্রয়কেন্দ্র হোক এই গ্রামের জন্য, এই এলাকার জন্য। এদিকে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আশ্রয় কেন্দ্র খোলার কারণে বন্ধ রাখা হয়েছে বিদ্যালয়ে পাঠদান। স্কুলে যে আশ্রয় কেন্দ্রের মাঝে যাদের বাড়ি ডুবে গেছে তারা এসে পড়েছে, এজন্য আমরা চলে এসেছি। গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, কোম্পানিগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র তলিয়ে গেছে পানিতে। সীমান্তের ওপার থেকে যেই নদীগুলো বাংলাদেশে প্রবেশ করেছে, সেই নদী দিয়ে দ্রুত গতিতে পানি প্রবেশ করছে। ফলে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তা এই 3টি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়েছে। এই উপজেলার 13টি ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী হয়ে রয়েছে। সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জেও বাড়ছে খাল বিলের পানি। সে খবর জানাতে এই মুহূর্তে বিশ্বম্ভরপুরে আছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি যাচ্ছি তার কাছে। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকার উপজেলা চালবন এলাকায় এইখানে পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে এবং পাহাড়ি ঢল সুরমা নদী থেকে গজারিয়া খাল দিয়ে এই খরচার হাওরে প্রবেশ করছে এবং সেই খরচার হাওরে প্রবেশ করার ফলে খরচার হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। এবং এটি শুধু খরচার হাওরের চিত্র নয়, সুনামগঞ্জের ছোট বড় প্রায় 137টি হাওর রয়েছে। সব হাওরেই এইভাবে এখন পাহাড়ি ঢল প্রবাহিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রবল স্রোতে পাহাড়ি ঢল এই বিভিন্ন খাল বিল নদী নালা দিয়ে হাওরে প্রবেশ করছে এবং হাওরের পানিতে পরিপূর্ণ করছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গেল 3 থেকে 5 দিনের ভিতরে এরকম পাহাড়ি ঢলের পানি নেমে এসেছে এবং সেই নেমে আসার ফলে এখন পানির গতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং পানি প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে সুনাম
সুনামগঞ্জের একদম পাশে মেঘালয় পাহাড়, এবং মেঘালয় পাহাড়ে এই বর্ষাকালে শতাধিক ঝর্ণার সৃষ্টি হয় এবং মেঘালয় পাহাড়ের পাদদেশে প্রায় 7টি সীমান্ত নদী রয়েছে, জাদুকাটা, চলতি, সোমেশ্বরী সহ, এবং বিভিন্ন পাহাড়ি নদ নদী, খাল বিল এবং পাহাড়ি চড়া দিয়ে এই পানি নেমে আসছে হাওর এলাকায় এবং হাওর এলাকাকে প্লাবিত করছে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আগামী 1 থেকে 2 জুন পর্যন্ত এই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং সেই অব্যাহত থাকার ফলে এই পাহাড়ে যে হাওর এলাকার পানি বৃদ্ধি পাবে এবং তবে বন্যার কোনো আশঙ্কা নেই। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে এখন যেভাবে পানি যাচ্ছে, অর্থাৎ আগামী 72 ঘন্টা যদি এরকম বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকে তাহলে তাদের জন্য অনেকটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে। আমরা কথা বলেছিলাম এখানকার বেশ কয়েকটা পরিবারের সাথে, তারা জানিয়েছেন যে এই পাহাড়ি ঢলের কারণে তাদের আকস্মিক যে পাহাড়ি ঢল সেটা খুব দ্রুত আসে এবং খুব দ্রুত নেমে যায় এবং তারা অনেকটা এই পাহাড়ি ঢলের কারণে অনেকটা বিপদগ্রস্ত হয়ে পড়েন। তারা জানিয়েছেন যে এই যে 5 দিন যাবৎ বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাত থামার কোনো লক্ষণই নেই, কারণ কখনো আধা ঘন্টার জন্য বিরতি দিচ্ছে, কখনো 1 ঘন্টার জন্য বিরতি দিচ্ছে, কখনো রাতে, বিশেষ করে রাতের বেলা টানা বর্ষণ হয় এখানে। সেই টানা বর্ষণের ফলে সুরমা নদীর পানি, অর্থাৎ এই সিলেটের পানি এবং সুনামগঞ্জের পানি এবং পাহাড়ের পানি একত্র হয়ে সুনামগঞ্জের হাওরের পানি পরিপূর্ণ হচ্ছে এবং হাওর ক্রমশ পানিতে ভরে উঠছে। সেই হাওরগুলি ভরে ওঠার পরই আসলে বন্যার প্রকৃত রূপ শুরু হবে। সেই যদি আরো 3 দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে এই স্বল্প মেয়াদী বন্যার আশঙ্কা তারা উড়িয়ে দিচ্ছেন না। আমরা কথা বলেছিলাম এখানকার জেলা প্রশাসনের সাথে, তারা জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য তারা সবসময় তৈরি আছেন, এখন পর্যন্ত তৈরি আছেন। তারা সেই লক্ষ্যেই সীমান্তবর্তী উপজেলার যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত এলাকার ইউনোদেরকে নির্দেশনা দিয়েছেন। তো এই ছিল সুনামগঞ্জের বিশ্বম্বরপুরের চালবন এলাকা থেকে পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির সবশেষ খবর। হাওরের পানি বাড়ার খবর জানতে সরাসরি ছিলাম সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে। পাহাড়ি ঢল সিলেটের জন্য কাল হয়ে দাঁড়ায় 2022 সালেও। সে সময়ের বন্যা ভেঙে দেয় 122 বছরের রেকর্ড, তলিয়ে সিলেট অঞ্চলের 80-90 ভাগ অংশ। ক্ষতির পরিমাণ দাঁড়ায় 30,000 কোটি টাকায়। এবার এক নজরে দেখে নেব স্মরণকালের সেই ভয়াবহ বন্যার চিত্র। আকস্মিক পাহাড়ি ঢলে আবারও প্লাবিত সিলেট। সুরমা কুশিয়ারের পানির চোখ রাঙানি শঙ্কা জাগাচ্ছে বন্যার, মনে করিয়ে দিচ্ছে 2022 সালের ভয়াবহতার চিত্র। দীর্ঘ 18 বছর পর সেই বন্যা সিলেটের 122 বছরের রেকর্ড ভেঙে দেয়। বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যা সামলাতে হিমশিম খেতে হয়। পানিতে তলিয়ে সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সুনামগঞ্জ জেলা শহর। সিলেট নগরীরও রেল এবং মহাসড়ক পানিতে ডুবে যায়। বন্ধ ছিল সিলেটের সঙ্গে সারা দেশের বাস, ট্রেন এবং বিমান চলাচল। 3 দফার সেই বন্যায় তছনছ হয়ে যায় পুরো সিলেট অঞ্চল। পানিবন্দী হয়ে পড়ে সিলেট ও সুনামগঞ্জের অন্তত 35 থেকে 40 লাখ মানুষ। ভারতের আসাম ও মেঘালয়ের রেকর্ড বৃষ্টি চরম দুর্ভোগ নিয়ে আসে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। বন্যায় নজিরবিহীন দুর্ভোগ সিলেটে, বিশেষ করে সিলেট নগর সহ জেলার 80 ভাগ এবং সুনামগঞ্জের 90 ভাগের উপরে এলাকা তলিয়ে যায়। শতাব্দীর ভয়াবহ বন্যায় রেকর্ড পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। স্বজন ও ঘরবাড়ি হারিয়েছেন অনেকে। বানের পানিতে ভেসে গেছে গরু, মহিষ, হাঁস, মুরগি। অনেকে আশ্রয়কেন্দ্র থেকে নিঃস্ব অবস্থায় বাড়ি ফিরে গেছেন। বন্যায় সিলেট বিভাগে 1.25 কোটি জনসংখ্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 63.5 লাখ। বিভাগে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা গিয়ে ঠেকে প্রায় 6.5 লাখে। প্রায় 40 দিনের বেশি সময় বন্যায় স্থায়ী হয় দুর্যোগ কবলিত এলাকায় দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য হাহাকার বাড়তে থাকে। দুর্দশার মাত্রা সীমাহীনভাবে ছাড়িয়ে যায়। বিভাগের 4 জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1526 কিলোমিটার সড়ক। সিলেট জেলায় 40,091টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে বাস্তবে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা আরও বেশি বলে বানভাসীরা জানিয়েছেন। সিলেটের বন্যায় ক্ষতির বড় ধাক্কা লেগেছে কৃষিখাতে। কৃষিতে ক্ষতি 1113 কোটি টাকা। বন্যায় শুধু কৃষিখাতই নয়, ঘরবাড়িও বিধ্বস্ত হয়েছে স্মরণকালের এই বন্যায়। সর্বনাশা বন্যায় ভেসে গেছে হাজার হাজার কোটি টাকার মাছ। পরিসংখ্যান বলছে সেই সময় মৎস্য সম্পদের ক্ষতি 2173 কোটি টাকা। সিলেটে প্রাণী সম্পদের ক্ষতি 14 কোটি টাকা। সব মিলিয়ে দেশের অর্থনীতিতে কোটি কোটি টাকার প্রভাব ফেলে সেই সময়ের ভয়ঙ্কর বন্যা। লাবিব হাসান, সময় সংবাদ। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভেঙে যাওয়া খুলনার পাইকগাছার একটি বেড়িবাঁধ বাঁশ দিয়ে মেরামতের পর টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ডের। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের দাবির পরও টেকসই করা হয়নি দেলুটি ইউনিয়নের তেলিখালী এলাকার বাঁধটি। 9-6 করে সংস্কারের ফলে প্রতি বছরই এটি ঝড়, জলোচ্ছ্বাস আর উঁচু জোয়ারে ভেসে যায়।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ডভন্ড খুলনার উপকূল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার উপকূলীয় অঞ্চল দাকো, পাইকগাছা ও কয়রা। এখনো পানিবন্দী কয়েক হাজার মানুষ। খেয়ে খেয়ে দিন কাটছে তাদের। অনেকে আশ্রয় নিয়েছেন রাস্তার পাশে বেড়িবাঁধের ওপর। স্থানীয়রা 3 দিন ধরে পরিশ্রম করে পাইকগাছা উপজেলার দেলুটি এলাকায় ভাঙা বেড়িবাঁধের পাশে দিয়েছে বাঁশের পাইলিং। তাদের অভিযোগ, নামকাও আসতে কাজের কারণেই বারবার ভাঙছে বাঁধ। দফায় দফায় দ্বারস্থ হবার পরও তোয়াক্কা করে না পানি উন্নয়ন বোর্ড বা জনপ্রতিনিধি কেউই। টেকসই ব্যবস্থাপনা সেই দিকে আমরা যাই না। তো সব বেঁচে গেছে আমাদের, যদি অন্তত কিছুটা বেঁচে থাকে, যে আমরা তাই নিয়ে অন্তত যা আমরা ছেলে মেয়ের মুখে যত কিছু অন্তত দিতে পারি। প্রতি বছরের ন্যায় এবারও ভেঙেছে। এবারও মানুষের এত দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ডের সাফাই, নদীর গতিপথ পরিবর্তনের কারণেই বারবার ভাঙছে সব বাঁধ। নদীর স্কাউরিং হতে হতে এই পর্যায়ে আসছে। তারপরে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলে আমি ওইখানে কিন্তু আমি জিও ব্যাগ ডাম্পিং করাচ্ছি, যাতে বাঁধটা ক্ষতিগ্রস্ত না হয়। আর এটা আমি করাচ্ছি। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে খুলনার 3 উপজেলার 8টি পয়েন্টে বাঁধ ভেঙে প্লাবিত হয় অর্ধশত গ্রাম। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। এই মুহূর্তে খুলনার পাইকগাছায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বিপর্যস্ত অবস্থা খুলনার উপকূলে। যে ঝড় আঘাত আনার পরে একাধিক বেড়িবাঁধে ভাঙন ধরে, সেই ভাঙনে কিন্তু প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, ভেসে গেছে ঘেরের মাছ। যে জনপদগুলো রয়েছে এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে, অর্থাৎ 4 দিনেও তাদের যে ক্ষত, সেই ক্ষত কাটিয়ে উঠতে পারেনি এবং এই ক্ষত কিন্তু এখন স্পষ্ট এবং দিনে দিনে এটি আসলে গভীরভাবে জেগে বসেছে মানুষের মধ্যে। আমরা এখন যে পাইকগাছার দেলুটি ইউনিয়নের তেলিগাতি এলাকাটিতে রয়েছি, সেখানে যে বাঁধটি সেটি আসলে 60-এর দশকে নির্মাণ হয় এবং এর ফলে এক অংশ 60-এর দশকে, এক অংশ কিন্তু মাত্র গত বছরে সেই বাঁধটি আসলে ভেঙে গেছে। এবং প্রতি বছর যে জোয়ার, জলোচ্ছ্বাস এবং কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগ কিন্তু এই অঞ্চলে শুধু খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা উপকূলবর্তী যে মানুষরা রয়েছেন সবাই আসলে এক ধরনের বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছেন। উপকূলবাসী কিন্তু অস্তিত্বের লড়াইয়ে রয়েছেন, অর্থাৎ একের পর এক আঘাত। যদি শুধু মে মাসের কথাই বলতে হয়, গত 1 দশকে ঘূর্ণিঝড় রেমাল কিনে অন্তত 9টি ঘূর্ণিঝড় আঘাত এনেছে এই উপকূলের উপর এবং এর ফলে কিন্তু যে টিকে থাকার লড়াই, সংগ্রাম মানুষের আসলে বলতে হবে আমৃত্যু তাদের যে লড়াই, সেই লড়াইটি চলছে এবং এর পিছনে অন্যতম কারণ দীর্ঘদিনের স্থানীয় যে দাবি টেকসই বেড়িবাঁধ নেওয়া। শুধু এই এলাকাটির কথা যদি আমি বলতে চাই, এখানে অন্তত 10 থেকে 15 হাজার মানুষ এখন পানিবন্দী রয়েছেন, অর্থাৎ 4 দিনও এই যে তাদের এই পানিটি নেমে না যাওয়ার পিছনে কিন্তু অন্যতম কারণ যে টেকসই বেড়িবাঁধ না থাকে। একই সাথে এখানে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁশের পাইলিং দিয়ে একটি কোনো রকম রিং বাঁধ দিয়েছেন। সেই রিং বাঁধটিও কিন্তু আসলে খুব বেশি যে টেকসই এমনটি না, এটা একটা স্বল্প মেয়াদী সাময়িক সমস্যার সমাধান এবং পানিটি আসলে যদি জোয়ার আরো উঁচু হয় তাহলে কিন্তু এটি টপকে তাও নিম্ন অঞ্চল প্লাবিত হবে, গ্রাম প্লাবিত হবে। সেক্ষেত্রে কিন্তু তাদের সেই একই ধরনের ভোগান্তি সেটি কমবে না। তাদের যে দাবি, সেই দাবিতে আসলে পূরণ না হলে তাদের কিন্তু আসলে কোথাও যাওয়ার জায়গা নেই বলছেন স্থানীয় যারা রয়েছেন। এবং একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, স্থানীয় যে মানুষদের সাথে আমরা কথা বলেছি, সকাল থেকেই এই জনপদে ঘুরেছি, তাদের দাবি দীর্ঘ বারবার গেলে পানি উন্নয়ন বোর্ডের দ্বারস্থ হলেও তাদের দাবিটা আসলে কখনোই পূরণ হয় না। সেই পূরণ না হওয়ার কারণেই প্রতি বছর তাদের কোনো না কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে হয় এবং এর ফলে কিন্তু তাদের ভাসতে। এবং এই যে জনপদটিতে কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষ অনেকটা অভুক্ত অবস্থায় রয়েছেন এবং তাদের সেখানে আসলে সুপেয় পানির কোনো অবস্থানে 2 থেকে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের এক কলস পানি আনতে হচ্ছে খাওয়ার জন্য। এবং অনেকে কিন্তু যে অবদার যে রাস্তা বেড়িবাঁধে আসলে কোনো রকম একটি ছাউনি দিয়ে সেখানে বাস করছেন, অর্থাৎ এক ধরনের মানবতার জীবনযাপন করছেন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার উপকূলবর্তী হাজার হাজার পরিবার। তো খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত আনার পরবর্তী যে চিত্র আমার কাছেই ছিল সর্বশেষ। সরাসরি ছিলাম খুলনার পাইকগাছায়। রেমালে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের ঘরবাড়ি নির্মাণ সহ স্বাভাবিক জীবন নিশ্চিত করতে যা যা করণীয় তার পুরোটুকুই করবে সরকার। উপকূলবাসীকে এমন আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্যোগ আসবেই, তবে তা মোকাবিলা করে টিকে থাকার শক্তি অর্জন করানোই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। রেমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ ও বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন সরকার প্রধান। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। বেলা 12:30টার পর কলাপাড়ার সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে আসেন সরকার প্রধান। পুরো মাঠ তখন ভর্তি উপকূলের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দুর্যোগ কবলিত মানুষে। উপস্থিত দুর্গতদের মাঝে ত্রাণ হিসেবে চালের বস্তা তুলে দেন প্রধানমন্ত্রী। একে একে তা গ্রহণ করেন বিপর্যস্ত স্থানীয়রা।
সংক্ষিপ্ত বক্তব্যে সরকার প্রধান বলেন, রেমালের ক্ষতি সামলে উঠতে করণীয় সবকিছুই করবে সরকার। ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ইতিমধ্যেই যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন, আবার নির্মাণ করতে পারেন, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেব। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। বীজ সারের যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেব। নতুন উদ্যমে আবার যেন আপনারা চাষবাস করতে পারেন। দুর্যোগ দুর্বিপাক সামাল দিয়ে ঘুরে দাঁড়ানোর টেকসই সামর্থ্য অর্জন করবে উপকূলের মানুষ। বর্তমান সরকার সেই কাজই করে যাচ্ছে বলেন প্রধানমন্ত্রী। আমরা চাই যে এই দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়। আজকে যারা ক্ষতিগ্রস্ত তাদের ক্ষতিটা পুড়িয়ে নেওয়ার জন্য যা যা দরকার সেটা আওয়ামী লীগ করবে, আমাদের সরকার করবে, সেটা আমি আপনাদের পাশে আছি। প্রাকৃতিক দুর্যোগ আসবে, কিন্তু সেটাকে মোকাবেলা করে মানুষের জীবন মান রক্ষা করা সেটাই আমাদের লক্ষ্য। সেই কাজটাই আমরা করে যাচ্ছি। দেশের মানুষের কাজের জন্য আওয়ামী লীগ সবসময় নিবেদিত প্রাণ। আমরা আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব। উপস্থিত স্থানীয় নেতাদের সঙ্গেও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক করতে দিক নির্দেশনা দেন সরকার প্রধান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। একই সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ সহ ঘূর্ণিঝড়ের তীব্রতাও। সবশেষ রেমালে লন্ডভন্ড হয়ে যায় উপকূলের প্রত্যন্ত জনপদের এই সাধারণ মানুষের জীবনযাপন। এই মানুষগুলো আজ প্রধানমন্ত্রীর বার্তা শুনে কিছুটা আশ্বস্ত হয়ে তাদের ঘরে ফিরবেন। সরকার প্রধান বললেন, আগামী দিনে দুর্যোগ সহনশীল বাস্তবতা গড়ে তুলতে দুর্গত মানুষদের পাশেই থাকবে আওয়ামী লীগ সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, কলাপাড়া, পটুয়াখালী। সময় সংবাদে আরো থাকছে। যান্ত্রিক ত্রুটিতে প্রায় হঠাৎ বন্ধ হচ্ছে মেট্রো রেল। সকালে আধা ঘন্টা বিরতিতে দুর্ভোগে যাত্রীরা, দুপুরের পর ফেরে স্বাভাবিক শিডিউলে। দেশের অর্থনীতি আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি। এ সময় সরকার পতনের আন্দোলন জোরদার করার হুঁশিয়ারিও দেন ফখরুল। সামরিক শাসক জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে থেকেই তৈরি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। দলের প্রতিষ্ঠাতার 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 দিন ব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দোয়া মোনাজাতের আয়োজন করে দলটি। শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা, ছিলেন মহানগর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, গোটা জাতিকে পরনির্ভরশীল করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। তাদের দুর্নীতি ও অপকর্মের জন্য পুরো দেশ লুটেরা এবং মাফিয়াদের দখলে চলে গেছে। বাংলাদেশ এখন পুরোপুরি দুর্বৃত্তদের কবলে, বাংলাদেশ এখন লুটেরা মাফিয়াদের কবলে। বাংলাদেশ একদিকে যেমন রাজনৈতিক অধিকার হরণ করছে, তেমনি অন্যদিকে তারা অর্থনীতিকে ধ্বংস করছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে এটাকে পরনির্ভরশীল একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। একদলীয় শাসন কায়েম করতেই আওয়ামী লীগ জবরদখল করে ক্ষমতায় টিকে আছে মন্তব্য করে মির্জা ফখরুল আন্দোলন বেগবান করার মাধ্যমেই সরকার হটানোর হুঁশিয়ারি দেন। শাসক গোষ্ঠী আওয়ামী লীগ তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে এবং একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করতে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে আরো বেগবান করব। পরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁও, হাইকোর্ট মাজার, সেগুনবাগিচা, নয়াপল্টন ও শাহজাহানপুর এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। কলকাতায় উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশগুলো এমপি আনারের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ, জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। কলকাতা থেকে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, এরপরই জানা যাবে খুনের কারণ।
সেফটি ট্যাঙ্কি অথবা সোয়ারের লাইনগুলি আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম এটি দেখার জন্য, এবং আমরা মনে করি সেখান থেকে আমরা কিন্তু মানে অনেকাংশই ভিকটিমের শরীরের কিছু অংশ কিন্তু পাওয়া গিয়েছে। এটা যদিও এটাকে এখন তারা ফরেন্সিক রিপোর্ট বা ডিএনএ টেস্ট করবে, করে তুরন্ত জানাবে। তবে আমরা প্রাথমিক যেটা মনে করি যে সেখানে স্বাভাবিকভাবে এই মাংসগুলি এভাবে ফ্লাশের মাধ্যমে যায় না। সেক্ষেত্রে আমরা মনে করছি তারই হবে। তারপরেও আমরা এখানে একটা ডিএনএ টেস্ট হবে, ফরেন্সিক করবে, তারপরে চূড়ান্ত জানা যাবে। আমরা তো অলরেডি বললাম যে এটা কনক্লুসিভ পর্যন্ত আমরা নিয়ে এসে পড়েছি। আমরা কারণ আপনারা জানেন তারা মানে হত্যাকাণ্ডের জন্য স্থানটা বেছে নিয়েছে কলকাতার সঞ্জীবা গার্ডেন, বাট যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছে মদতদাতা, মূল ঘাতক থেকে শুরু করে সকল আসামি কিন্তু মোটা থাকে বাংলাদেশে। অতএব আমাদের মূল কাজ হবে এখন হত্যার সবকিছু তো আমরা মোটামুটি আমাদের নখদর্পণে চলে আসছে এবং কনক্লুসিভ পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আমরা মনে করি বাকিদের জন্য আমরা কাজ করছি। আমরা শীঘ্রই তাদেরকে আইনের আওতায় বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবো। দেখছেন সময় সংবাদ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। ঈদের সময় যানবাহনে বাড়তি ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরিবহন মালিকদের অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ঈদযাত্রা নিরাপদ করতে আয়োজিত এক প্রস্তুতি সভায় মন্ত্রী মহাসড়কে গতি কমানো, ঈদের 7 দিন আগে সড়কের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দেন। ঈদুল আজহার বাকি এখনো 2 সপ্তাহ। প্রতিবারের মতো এবারও সড়ক পথে ঈদযাত্রা নিরাপদ করতে প্রস্তুতি সভা করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সেখানে যোগ দেন মালিক, শ্রমিক, বিজিএমইএ সরকারের প্রতিনিধিরাও। সভা শেষে ওবায়দুল কাদের সবার উদ্দেশ্যে বললেন, ফলাফল শূন্য হলে বৈঠক করে লাভ নেই। নিজে ভিজিট করেছি বারবার রাস্তা, পরিস্থিতির কোনো পরিবর্তন, এই দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা আমাদের দায়িত্ব। রেজাল্ট না পেলে এইসব মিটিং করে কি লাভ? এবারের ঈদযাত্রা নিরাপদ করতে বেশ কিছু সমস্যা চিহ্নিত করলেন মন্ত্রী। নির্দেশ দিলেন সড়কে গতি কমানো, ঈদের 7 দিন আগেই সড়কে সংস্কার কাজ শেষ করা, চলমান কাজ ওই সময়ে বন্ধ রাখা, রাজধানীর প্রবেশ পথ জটলামুক্ত রাখা, যাত্রী ও পশু পরিবহনের ফিটনেস, হেলপার দিয়ে গাড়ি না চালানো। বললেন, অনুরোধ করা হবে সিটি কর্পোরেশন এলাকায় খোঁড়াখুড়ি বন্ধ ও জ্বালানি স্টেশন খোলা রাখতে। চন্ডাটা প্রোটেক্ট করতে হবে। আরেকটা যানজটের উৎস হল মেয়র হানিফ ফ্লাইওভার। এই বিষয়টা সিটি কর্পোরেশনের সাথে বিশেষভাবে আলাপ করা দরকার। এই খোঁড়াখুড়িটা বন্ধ রাখতে হবে। এছাড়া যাত্রীদের যাত্রাপথ নির্বিঘ্ন করার পাশাপাশি অতিরিক্ত ভাড়া যেন আদায় না করা হয় সেজন্য মালিকদেরই মনিটরিংয়ের নির্দেশ দেন মন্ত্রী। অনুরোধ করবো এই ব্যাপারটা স্ট্রিক্টলি আপনারা একটু মনিটর করবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে এবার কোরবানি হবে 25 লাখ পশু। হাটে 24 ঘন্টায় ব্যাংকিং সুবিধার পাশাপাশি থাকবে অনলাইনে হাসিল পরিশোধের সুবিধা। আর ঈদের পরদিন সূর্যোদয়ের আগেই কোরবানির পশুর বর্জ্য অপসারণে নির্দেশ দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় এসব দিক তুলে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী ও ঢাকা উত্তর সিটির মেয়র। ঢাকার 2 সিটি কর্পোরেশন কোরবানির হাট ও জবাই করা পশুর বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক উদ্যোগ নিলেও নানা কারণে অনেক সময় তা সফল করা কঠিন হয়ে পড়ে। এ অবস্থায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, পশু কোরবানি এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা বসে। এতে ঢাকা ও গাজীপুরের মেয়র সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। এবছর কোরবানিকে কেন্দ্র করে রাজধানীতে ৭৫,০০০ কোটি টাকার বাণিজ্য হবে জানিয়ে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীতে এবার পশু কোরবানি হবে প্রায় 25 লাখ। অন্য বছরের মতো এবারও 7 থেকে 8 ঘন্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণের নিশ্চয়তা দেন তিনি। অর্থনীতির চাকা কিন্তু ঘুরবে ৭৫,০০০ কোটি টাকার, আর শুধু পশু বিক্রি হবে ৬০,০০০ কোটি টাকা। ১০,৪০,০০০ পলিব্যাগ আমরা নগরবাসীকে বিতরণ করতে যাচ্ছি। প্রত্যেকটি বাড়িতেই আমরা 2টো করে আমরা পলিব্যাগ দিয়ে থাকি। ঢাকা শহর আমরা সবচেয়ে আগে আমরা পরিষ্কার করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আলাপ আলোচনার মাধ্যমে এবার নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ব্যবস্থা করা হবে।
নির্দিষ্ট স্থানে করবে এবং সেই নির্দিষ্ট স্থানটাকে তারা যেন নাকি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে এই ব্যবস্থা, এই সিদ্ধান্ত দেওয়া আছে। সেখানকার কাউন্সিলররা সমাজের লোকজনের সাথে আলোচনা সাপেক্ষে করবে। গরু তো জবাই করা আরম্ভ হবে 8টা 10টা থেকে, সময়টা দেওয়া হয়েছে এর পরের দিন সূর্য উদয়ের আগ পর্যন্ত, কিন্তু ওনারা সাধারণত 7-8 ঘন্টার ভিতরে কমপ্লিট করে ফেলেন। রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সব প্রস্তুতি রয়েছে জানিয়ে সংক্রমণ বাড়লে সরকার যথাযথ পদক্ষেপ নেবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। ডেঙ্গুর মৌসুম আসে তখন যেন নাকি এটাকে নিয়ন্ত্রণ করা যায়, এই জন্য আমরা প্রস্তুতি নেওয়া আছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পানির জন্য হাহাকার রাজধানীর বিভিন্ন এলাকায়। প্রায় 1 মাস ধরে পানির স্বাভাবিক সরবরাহ নেই উত্তরার কয়েকটি সেক্টরে। অসহনীয় গরমের সঙ্গে পানির সংকট দুয়ে মিলে দুর্ভোগ ঠেকেছে চরমে। এদিকে আগামী জুলাই থেকে আবারও পানির দাম 10% বাড়বে বলে ঘোষণা দিয়েছে ঢাকা ওয়াসা। নুরুল আলম নয়নের ক্যামেরায় তোহা খান তামিমের রিপোর্ট। প্রায় 1 মাস ধরে ওয়াসার পানির স্বাভাবিক সরবরাহ না থাকায় এভাবেই পানির জন্য কষ্ট করছেন রাজধানীর উত্তরার বাসিন্দারা। পানির সংকট দুর্বিষহ করে তুলেছে তাদের দৈনন্দিন জীবন। উত্তরার 7 নম্বর সেক্টরে মাসখানেক ধরে পানির সমস্যা চললেও প্রকট আকার ধারণ করে গত 5 দিন ধরে। সারাদিনে 1 ফোঁটাও পানি আসে না কল দিয়ে। গভীর রাতে অল্প পরিমাণ আসলেও তা অপ্রতুল। সে পানি আবার ময়লা আর দুর্গন্ধের কারণে ব্যবহারের অনুপযোগী। কারবালার মতো অবস্থা, পানির জন্য হাহাকার। সবাই এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, পানি আর কে কাকে কতটুকু দেয়। সেই রাত্রে আসে, তাও ময়লা পানি। একটা গাড়ির রিকুইজিশন দিলে, মানে অর্ডার দিলে, সেটা 24 ঘন্টা 48 ঘন্টা পরে পানি আসতেছে। বাইরে সূর্যের প্রচণ্ড খরতাপ, সঙ্গে পানির সংকটে নাজেহাল অবস্থা বয়স্ক আর শিশুদের। ব্যাহত স্বাভাবিক জীবনযাপন। প্রতি মাসে সঠিক সময়ে ওয়াসার বিল পরিশোধ করলেও পর্যাপ্ত পানি না পাওয়ায় ক্ষোভ জানান বাসিন্দারা। খাওয়া যাচ্ছে না, ওয়াশরুমে যাওয়া যাচ্ছে না, বিভিন্ন সমস্যা। পানির বিলও আমরা দিয়ে যাচ্ছি, আবার এদিক থেকে ওয়াসা থেকে আমরা পানি কিনে কিনে ইউজ করছি। আমরা আর কতদিন এভাবে সাফার করব? এ বিষয়ে ঢাকা ওয়াসার মর্স জোন 9-এ যোগাযোগ করলে কথা বলবেন না বলে জানান কর্মকর্তারা। একাধিকবার ওয়াসার প্রধান কার্যালয়ে যোগাযোগ করেও পাওয়া যায়নি ব্যবস্থাপনা পরিচালককে। পানির স্তর নিচে নামায় এমন সংকট তৈরি হয়েছে জানিয়ে সেক্টর 7-এর পাম্প লাইনম্যান জানান, ঘূর্ণিঝড় রেমালের কারণে বন্ধ রাখা পাম্প পুনরায় চালু হয়েছে। ঝড় তুফান গেছে না, ঝড় তুফানে মনে করেন বিদ্যুতের জন্য ওই পাম্পটা 3 ঘন্টা, এই পাম্পটা 2 ঘন্টা, মোট 5 ঘন্টা পাম্প বন্ধ ছিল। এদিকে এমন সংকটের মধ্যেই আগামী জুলাই থেকে আবারও পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা। আবাসিক গ্রাহকদের জন্য 10% বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা অব্যাহত রাখতে ফিনল্যান্ডের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাইদেবির্তা। বৈঠকে বাংলাদেশের জ্বালানি, তথ্য প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বৈদ্যুতিক গ্রিড ব্যবস্থাপনায় বিনিয়োগে ফিনল্যান্ডের আগ্রহের কথা জানান রাষ্ট্রদূত। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন IOM এর মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডমিঙ্গুয়েজ। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, IMOর মাধ্যমে সামুদ্রিক খাতে বঙ্গবন্ধু নামে আন্তর্জাতিক বৃত্তি চালু করতে চায় বাংলাদেশ। জুলাই মাস থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাজারের উপরে ছেড়ে দেয়ায় ডলার সংকট অনেকটা কেটে গেছে। এতে মূল্যস্ফীতিও কমে আসবে। দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যস্ফীতির চাপে চিড়েচ্যাপ্টা সাধারণ মানুষ। সরকারের কোনো পদক্ষেপেই যখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নিত্যপণ্যের বাজার, তখন মূল্যস্ফীতি কমার সুখবর দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বৃহস্পতিবার রাজধানীর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI ও পলিসি এক্সচেঞ্জ PEBর যৌথ উদ্যোগে বাংলাদেশ বিজনেস ক্লাইম্যাক্স ইন্ডেক্স BBX 2023-24 প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অংশ নেন সালমান এফ রহমান। তিনি বলেন, ডলারের দাম বাড়ার কারণেই সবকিছুর দাম বেড়ে যায়, একই সঙ্গে রিজার্ভে চাপ সৃষ্টি হয়। তবে এখন ডলারের সংকট কাটায় আগামী জুলাই থেকে কমতে শুরু করবে মূল্যস্ফীতি। ডলারের যে ক্রাইসিস ছিল অনেকটা কিন্তু এখন নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে। এখনো কিন্তু মূল্যস্ফীতিটা সমস্যা আছে, আশাবাদী
যে ধরেন জুলাই থেকে আমাদের কিন্তু ইনফ্লেশন কমতে শুরু হবে ইনশাআল্লাহ। পুঁজিবাজার সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আর বাংলাদেশ ব্যাংক সবার সাথে এবং এনবিআর এর সাথে কথা বলা হচ্ছে। সেদিন মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে আসলে আমাদেরকে পুঁজিবাজারকে আরো শক্তিশালী করতে হবে, এটার জন্য যা যা সংস্কার দরকার সেটা আমরা করব। অনুষ্ঠানে জানানো হয় বিজনেস ক্লাইম্যাক্স ইন্ডেক্সের এবারের জরিপে ব্যবসা পরিবেশ সূচকে অর্জিত হয়েছে 58.75 পয়েন্ট। 2022-23 অর্থ বছরে যা ছিল 61.95 পয়েন্ট, অর্থাৎ এক বছরে ব্যবসা পরিবেশের স্কোর 3.2% কমেছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া টাকা ফেরত আনার সুযোগ দেওয়া হচ্ছে আসছে বাজেটেও। তবে বিদ্যমান 10% কর কতটা বাড়ছে তা স্পষ্ট করেনি অর্থ প্রতিমন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। নিত্যপণ্যের অসহনীয় দাম থেকে সাধারণ মানুষ যাতে স্বস্তি পায় সে বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব পাবে এবারের বাজেটে। সরকারি সংস্থা টিসিবির হিসেবে বাজারে বর্তমানে প্রতি হালি ফার্মের ডিম বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। এক মাস আগে যার দাম ছিল 40 থেকে 42 টাকা। মাস ব্যবধানে 19% বেড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছাড়িয়েছে 10%। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে আনাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন অর্থ প্রতিমন্ত্রী। বললেন, নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বাড়ানো হবে স্বল্প মূল্যে খাদ্যপণ্য বিক্রি কার্যক্রমের পরিসর। জনসাধারণকে আমরা মূল্যস্ফীতিজনিত অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। বাজেটে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার বিষয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন প্রতিমন্ত্রী। গতবারের মতোই হয়তো কিছু ছাড়ের ব্যবস্থা আছে, তো সেটা হবে, আমি রেটটা এখন বলতে পারছি না। যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয়, বিশ্ব অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে উল্লেখ করে সব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রস্তুত বলেও দাবি করেন অর্থ প্রতিমন্ত্রী। সক্ষমতা বৃদ্ধি করতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. যান্ত্রিক ত্রুটিতে হঠাৎ মেট্রো রেল বন্ধ যেন নিয়মে পরিণত হয়েছে। আজ সকালেও আধা ঘন্টা বন্ধ ছিল চলাচল। পরে 8 মিনিট বিরতির জায়গায় ট্রেন আসে 15 মিনিট পর পর। তবে দুপুর 1:30টার পর থেকে মেট্রো ফিরেছে স্বাভাবিক সূচিতে। সময় এখন ঠিক 1:02। মতিঝিল থেকে কাউরান বাজার স্টেশনে এসে পৌঁছেছে উত্তরগামী একটি ট্রেন। ঘড়িতে সময় ঠিক 1:16। প্রথম ট্রেনের পরে প্রায় 13 মিনিট পরে এই কাউরান বাজার স্টেশনে এসে পৌঁছালো দ্বিতীয় ট্রেনটি। গেল কয়েকদিন ধরেই যেন অনেকটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে নানা ত্রুটির কারণে মেট্রো রেলের যাত্রা। বৃহস্পতিবার সকাল 8:30টায় বন্ধ হয়ে যায় মেট্রো রেলের চাকা। সকাল 9:40-এর দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ফেসবুক পেজ থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত আজ মেট্রো রেল 15 মিনিট হেডওয়েতে চলাচল করবে। পরবর্তীতে নির্ধারিত হেডওয়ে চালু হলে জানানো হবে। এর কিছুক্ষণ পরে আরেকটি পোস্ট দিয়ে জানানো হয় 10:10 থেকে ট্রেন চলাচল স্বাভাবিক সময় ফিরে এসেছে। আসলেই কি তাই? সকাল 11টার সময়ও ট্রেন চলছিল 15 মিনিট বিরতিতে, জানান কাউরান বাজার স্টেশনের দায়িত্বরতরা। কারিগরি ত্রুটির কারণে আসলে ট্রেন চলাচলের শিডিউলে একটু পরিবর্তন করা হয়েছে। এখন 15 মিনিট হেডওয়েতে চলছে আর কি। দুপুর 12:30টায় কাউরান বাজার মেট্রো রেল স্টেশন কন্ট্রোলার জানান, এখন মেট্রো চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে। মোটামুটি সবকিছু স্বাভাবিক হয়ে আসে। তখনকার পর থেকে হচ্ছে আপনার পূর্ব নির্ধারিত যে হেডওয়ে ছিল সেই অনুসারে হচ্ছে আপনার ট্রেন মুভমেন্ট চলছে আর কি। এদিকে মাঝে মাঝে মেট্রো চলাচল বিঘ্ন ঘটায় কিছুটা ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। তাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। যান্ত্রিক ত্রুটিটা দেখা দিচ্ছে বিভিন্ন কারণে, তারা বলছে কখনো ঝড় বৃষ্টি কিংবা অন্য যান্ত্রিক ত্রুটি। এটা সাধারণ জনগণের জন্য আসলে ভোগান্তির বিষয়। এখন এই রকম তখন একটা বিড়ম্বনাতে পড়লে তখন দেখা যায় যে ভিড় হয়ে যায়, আমরা উঠতে পারি না। তো ডিউরেশনটা কম থাকতো তাহলে আসলে সবারই সুবিধা। সাধারণত মেট্রো রেলের হেডওয়ে থাকে পিক আওয়ারে 8 মিনিট এবং অফ পিক আওয়ারে 10 থেকে 12 মিনিট। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
অনুমোদন নেই, কিন্তু মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে বিলাসবহুল স্লিপার বাস। বেআইনি হলেও ঠিকই বিআরটিএর রেজিস্ট্রেশন নম্বর আছে দেশের বিভিন্ন রুটে চলাচল করা অন্তত 450 বাসের। বাস মালিক, চেসিস আমদানিকারক এবং বিআরটিএ সবাই দুষছেন একে অপরকে। মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ব্যস্ততম গাবতলী বাস টার্মিনাল। সময় সংবাদের ক্যামেরা দেখে দূরপাল্লার এই বাসের পালানোর চেষ্টা, কিন্তু কেন? বিআরটিএর তথ্যমতে বাংলাদেশে এ ধরনের স্লিপার বাস চলার অনুমতি নেই। তার উপর যেসব চেসিসের উপর স্লিপারগুলো তৈরি হচ্ছে সেটিও অবৈধ, কারণ এসব চেসিসের ক্যাটালগ বলছে ধারণ ক্ষমতা সিঙ্গেল ডেকের বা একতলার, কিন্তু বাস বানানো হয়েছে দ্বিতল তো বটেই, তার উপর স্লিপার। যদিও মালিক সমিতি নিজেরাই এসব বাসের ঘোর বিরোধী। এই গাড়ি একটু স্পিডে টানলে এই গাড়ি হিলতে থাকে, তো এই গাড়িটা দোতলা বাস বানানোর জন্য তো এই চ্যাসিস তৈরি করা হয়নি। এই বাস কিভাবে রেজিস্ট্রেশন পেল? বিআরটিএ কর্তৃপক্ষ এসব বাসের পক্ষে যুক্তি না দেখালেও বাসগুলো কিভাবে নিবন্ধন পেল সে বিষয়ে দায় সারা উত্তর দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। আইন বিধিতে স্লিপারের কোনো ডেফিনিশন নেই। বাসটা আছে রেজিস্ট্রেশন নেয়, তখন এটা সিঙ্গেল ডেকারে ছিল। পরবর্তীতে ওরা শেপ চেঞ্জ করে কিছু সিঙ্গেল ডেকারকে স্লিপার করেছে। অবশ্য মূল গুমর ফাঁস করেছেন স্লিপার বাসের মালিকেরাই। আমদানিকারক প্রতিষ্ঠান চেসিস বিক্রির আগেই বিআরটিএর নম্বর ম্যানেজ করেন, পরে চেসিস কিনে নিজেদের মতো স্লিপার বাস বানিয়ে ফেলেন মালিকেরা। ইফাদ, বিকে অটোমোবাইলস এরা বিআরটিকে আলাদা টাকা দেয় যে আমার এই গাড়িগুলি আসলে পারমিট দিয়ে দিবেন। দেশে তৈরি স্লিপার বাস কিংবা দোতলা বাসের চেসিস আমদানি করছে মূলত বিকে এবং ইফাদ নামের দুটি আমদানিকারক প্রতিষ্ঠান। বৈধতা না থাকলেও নিজেদের ইচ্ছে মতো স্লিপার বাস নির্মাণ, ক্যাটালগের নিয়ম নীতি না মানার বিষয়গুলো স্বীকার করলেও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি কোনো কর্মকর্তা। গাড়ি দেখানো হতো না, গাড়ি না দেখে নাম্বার দিত, এটা বাস সারি বলতে পারে। অথচ অদৃশ্য কারণে এসব বাস জব্দ করছে না আইন শৃঙ্খলা বাহিনী কিংবা দায়িত্বপ্রাপ্ত সংস্থা বিআরটিএ। এই বিষয়গুলো আমাদের নজরে এসেছে, সংশ্লিষ্ট সবার সাথে একটা সমন্বিত উদ্যোগে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সন্দেহ নেই দেশের সড়ক মহাসড়ক আগের চেয়ে উন্নত হয়েছে অনেক। সেই বিবেচনায় বর্তমান মহাসড়ক যদি স্লিপার বাস চলার উপযুক্ত হয়, তবে সেই মানের চেসিস আমদানির আগে আইন পরিবর্তনের দাবি সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। মাত্র 3% কাজ বাকি থাকলেও পিছিয়ে যেতে পারে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। টার্মিনাল পরিদর্শনে গিয়ে বিমানমন্ত্রী নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। বিস্তৃত পরিসরে নান্দনিক কারুকার্য আর সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজের সমন্বয়ে পুরোপুরি দৃশ্যমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এখন শুধু চলছে কমিশনিং এর কাজ। লক্ষ্য চলতি বছরের অক্টোবরেই এই টার্মিনালে শুরু হবে পুরোদমে যাত্রী সেবা। তবে বৃহস্পতিবার তৃতীয় টার্মিনালের সার্বিক কাজের অগ্রগতি আনুষ্ঠানিকভাবে পরিদর্শনে এসে বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান জানান সংশয়ের কথা। টার্মিনাল ঘুরে বিভিন্ন ইকুইপমেন্ট ও ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করলেও উদ্বোধন পিছিয়ে আগামী বছরও হতে পারে বলে আভাস দেন তিনি। প্রায় সময় মতোই আমাদের কাজ শেষ করছি এবং আমরা আশা করছি যে এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বাংলাদেশ বিমানের সঙ্গে যৌথভাবে একটি কোম্পানিকে নিয়ে আসবে জাইকা। এতে লাগেজ হ্যান্ডলিং সেবার মান বাড়বে বলেও জানান মন্ত্রী। দেশের বিমানবন্দরে পার্কিং চার্জ কমানোর বিষয়েও আলোচনা করার কথা বলেন তিনি। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জাপান আমাদেরকে বলেনি যে কার সাথেও তারা করতে চায়। পার্কিং চার্জের শুধু কথা বললে হবে না, আর পার্কিং চার্জ এত কোনো হাই না যে অন্যান্য দেশ থেকে অনেক হাই। নতুন এয়ারপোর্ট আমাদের হচ্ছে, এই সময় ন্যাচারালি আমাদের পার্কিং চার্জ এগুলি নিয়ে আবার পুনরায় আমরা মূল্যায়ন করব। এদিকে অক্টোবরের আগেই টার্মিনালের সব প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে সিভিল এভিয়েশন। অবকাঠামো সহ সার্বিক নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে এই তৃতীয় টার্মিনালের। তবে নতুন তথ্য অনুযায়ী বছর শেষ কিংবা আগামী বছর শুরুতে এই টার্মিনাল চালু হলে প্রতি বছর 2.5 কোটি যাত্রীকে আন্তর্জাতিক মানের সেবার মাধ্যমে বিশ্ব এভিয়েশন খাতে নতুন বিপ্লব তৈরি করবে বাংলাদেশ, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। তৃতীয় টার্মিনাল থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এয়ারবাসের তুলনায় বোয়িংয়ের উড়োজাহাজে দুর্ঘটনার রেকর্ড বেশি।
আর নির্মাণগত ত্রুটির তথ্য প্রকাশে বিশ্বজুড়েই বিরাজ করছে বোয়িং আতঙ্ক। তাই আগেভাগেই বোয়িংয়ের পরিবর্তে ফ্রান্সের এয়ারবাস কেনা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এরপরে যুক্তরাষ্ট্র নিজেদের বোয়িং উড়োজাহাজ বিক্রির জন্য দৌড়ঝাঁপ শুরু করে ঢাকায়। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসা ও নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। বহর সম্প্রসারণে নতুন 10টি উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ অবস্থায় আগেভাগেই বোয়িংয়ের পরিবর্তে ফ্রান্সের এয়ারবাস কেনা নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গত সেপ্টেম্বরে ঢাকা সফরে এসে সেরে ফেলেন দ্বিপাক্ষিক আলোচনাও। এরপরই অর্ডার পেতে নির্বাচনের আগে থেকেই দৌড়ঝাঁপ শুরু করে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি। আর্থিক প্রস্তাব দেওয়ার পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ে নানাভাবে বৈঠক করছে বোয়িংয়ের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দিচ্ছেন ভারত ও দক্ষিণ এশিয়া অঞ্চলে বিক্রয় ও বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট রায়ান ওয়ার। সম্প্রতি বোয়িংয়ের উড়োজাহাজের উৎপাদনগত যান্ত্রিক ত্রুটি বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে, শঙ্কায় ফেলেছে বিশ্বব্যাপী ব্যবহারকারী এয়ারলাইন্সগুলোকে। বিশেষজ্ঞরা বলছেন, অনেক আগে থেকেই ছোট ছোট ত্রুটিগুলো চোখ রাঙাচ্ছে বোয়িংয়ের কিন্তু ইনসিডেন্ট বলেন অ্যাক্সিডেন্ট বলেন সংখ্যা কিন্তু অনেক বেশি। তো 737 ম্যাক্সেরই যতগুলো হয়েছে টোটাল এয়ারবাসে তা হয়নি। সো এইটা একটা ছিল, আর এই অরিজিনালসটা ছিল যে কেন হচ্ছে টুকটুক টুকটুক ছোট লেগে, কিন্তু একটা সংকেত, ওয়ার্নিং। এই ছোট ছোট থেকে অনেক সময় বড় কিছু হয়। তথ্য অনুযায়ী বোয়িংয়ের তুলনায় দুর্ঘটনা কম, জ্বালানি ও পরিচালন ব্যয় সাশ্রয়ী, যাত্রী ধারণ ক্ষমতা বেশি হওয়ায় চাহিদা বাড়ছে এয়ারবাসের। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উড়োজাহাজ নির্মাণ দীর্ঘ হওয়ায় দ্রুত সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। সেক্ষেত্রে ব্যবসা ও নিরাপত্তাকে প্রাধান্য দেওয়ার পরামর্শ তাদের। গত বছর আমাদের প্যাসেঞ্জার ট্রাফিক 32% গ্রোথ হয়েছে ঢাকা থেকে। এই গ্রোথটা যদি আমাদেরকে ধরে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের ফ্লিট বাড়ানো ছাড়া কোনো গতি নাই। সেইগুলো যদি না বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাব সবসময়। বাংলাদেশ বিমানের বহরে থাকা 21টি উড়োজাহাজের মধ্যে 16টি বোয়িংয়ের। তবে সংশ্লিষ্টদের সংখ্যা, বহরে নতুন কোম্পানির উড়োজাহাজ যুক্ত হলে 20 বছরে পরিচালন ব্যয় বাড়তে পারে প্রায় $1,500 কোটি। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের সংঘাতপূর্ণ এলাকায় জটিল কোনো অপারেশনে যখন অন্য দেশের কন্টিনজেন্টগুলো ব্যর্থ হয়, তখন ডাক পড়ে বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্ট বা BANSF-এর। এই কন্টিনজেন্টের সদস্যরা বলছেন, বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখতে যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন বুলবুল রেজা। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের আকাশে উঠছে লাল সবুজের পতাকা। দেশটির মাটিতে একমাত্র র্যাপলিং টাওয়ারটি বাংলাদেশি শান্তিরক্ষীদের তৈরি। জাতিসংঘের মিনুস্কা মিশনে বিভিন্ন দেশের একাধিক কন্টিনজেন্ট থাকলেও কোথাও নেই এই ধরনের ট্রেনিং টাওয়ার। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান টাওয়ারটির উদ্বোধনের পর স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের অত্যন্ত দক্ষ ও মেধাবী সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘের মিনুস্কা মিশনে অনেকগুলো দেশের শান্তিরক্ষীরা কাজ করেন। এই মিশনে বাংলাদেশ অন্যতম অংশীদার। যে কোনো সংঘাতপূর্ণ এলাকায় জটিল অপারেশনে যখন অন্য দেশের কন্টিনজেন্টগুলো ব্যর্থ হয়, তখন ডাক পড়ে বাংলাদেশের এই কন্টিনজেন্টের। নারী সদস্যরাও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। কন্টিনজেন্টে পুরুষ মেম্বারদের সাথে কাজ করার পাশাপাশি আমরা যখন কোনো অপারেশনে যাই বা কোনো সিমিক কার্যক্রম আয়োজন করি, সেখানে আমাদের এই নারী সদস্যরা আমাদের পুরুষ সদস্যদের সাথে সমান তালে মিলেমিশে তাদের দায়িত্ব পালন করে থাকেন। যেসব দুর্গম এলাকায় অন্যান্য কন্টিনজেন্ট পৌঁছাতে পারে না কিংবা তারা অপারগতা প্রকাশ করে, সেখানে স্পেশাল ফোর্স কমান্ডারের নির্দেশে কঠিন সব অপারেশনে নেতৃত্ব দিতে হয় BANSF-কে। স্পেশাল ফোর্স এই জন্যই বলা হয় যে নর্মাল ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন কিংবা অন্যান্য কন্টিনজেন্ট যে কাজগুলো করতে পারবে না, লাইক কোনো এলাকায় একটা লম্বা সময়ের জন্য থাকা কিংবা কাউকে অ্যারেস্ট করা, কিংবা যে এলাকায় সাধারণ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন যেতে পারবে না, লাইক হেলিকপ্টার থেকে নেমে একটা লম্বা সময়ের জন্য সাপ্লাই ছাড়া ওখানে সাস্টেন করা, এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজগুলো স্পেশাল ফোর্সের সদস্যরা খুব ভালোভাবে সম্পন্ন করে থাকে বলেই এখানে বাংলাদেশ স্পেশাল ফোর্সকে নিয়োজিত করা হয়েছে। অপারেশন মানেই ঝুঁকি। দিনের পর দিন এই ঝুঁকি নিয়েই কাজ করতে হয় শান্তিরক্ষীদের। বাংলাদেশি শান্তিরক্ষীদের দায়িত্বটা যেন আরেকটু বেশি। সাধারণ জনগণের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করতে হয় তাদের।
দেশের পতাকাকে সমুন্নত রাখতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তারা। আফ্রিকার দরিদ্র দেশগুলোর মধ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক অন্যতম। দেশটিতে শান্তি স্থাপন ও সংঘাত নিরসনে মিনুস্কা মিশনে গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। আর এক্ষেত্রে বাংলাদেশ স্পেশাল ফোর্স কন্টিনজেন্টের ভূমিকা অতুলনীয়। বুলবুল রেজা, সময় সংবাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার দ্বিতীয় তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়েছে। এবারও সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এদিকে একের পর এক রিপোর্ট প্রকাশের পরও জানা যাচ্ছে না দুর্ঘটনার আসল কারণ। নেই ইচ্ছাকৃত নাশকতার রেকর্ডও। এতে সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা। শেষ নয়, বিধ্বস্ত হওয়ার ৬৯ সেকেন্ড আগে অপর দুটি হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ করেন প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটির পাইলট। ধ্বংসাবশেষ পরীক্ষায়ও মেলেনি নাশকতার কোনো চিহ্ন, নেই বৈদ্যুতিক কোনো কিছুর সঙ্গে সংঘর্ষের রেকর্ডও, কোনো আলামত। এতে ধীরে ধীরে সৃষ্টি হচ্ছে ধোঁয়াশা। মৌসুমী সাথী, সময় সংবাদ। পাকিস্তানের পর এবার ভারতের ইতিহাসে তাপমাত্রা ছাড়ালো 52 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিল্লির মুঙ্গেশপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 52.9 ডিগ্রি সেলসিয়াস। হিটস্ট্রোকে মারা যান একজন। এদিকে দিল্লির আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রা মাপক সেন্সর ঠিকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। গরমে হাঁসফাঁস করছে দিল্লি। বুধবারই হাফ সেঞ্চুরি পেরিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলটির তাপমাত্রা। উত্তর পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মুঙ্গেশপুরে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 52.9 ডিগ্রি সেলসিয়াস। এদিন দিল্লিতে হিট স্ট্রোকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 107 ডিগ্রি ফারেনহাইট জ্বর নিয়ে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। তীব্র গরমের কারণে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলেও জানায় তারা। এদিকে দিল্লির অতিরিক্ত তাপমাত্রার বিষয়টি ভাবিয়ে তুলছে ভারতের আবহাওয়া দপ্তরকে। আবহাওয়া কেন্দ্রের তাপমাত্রা মাপক সেন্সর ঠিকমতো কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে। একই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধির জন্য রাজস্থান থেকে আসা লু বাতাসকে দায়ী করেছেন আবহাওয়া দপ্তরের আঞ্চলিক প্রধান। দিল্লির তীব্র গরমের হাত থেকে শিশুদের রেহাই দিতে সব স্কুল 30 জুন পর্যন্ত গরমের ছুটি বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবদাহ পরিস্থিতিতে বয়স্ক ও শিশুদের সাবধানে রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সঙ্গে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের দিল্লি ছাড়াও হরিয়ানা, রাজস্থান সহ উত্তর পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোতে দাবদাহ অব্যাহত আছে। তবে 1 জুন থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। খেলার খবর। টি-20 বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে শনিবার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এরই মধ্যে ডালাস থেকে নিউ ইয়র্কে পৌঁছে গেছে বাংলাদেশ দল। ম্যাচের ভেন্যু নাসাউ স্টেডিয়ামে সন্ধ্যায় অনুশীলনে নামবেন শান্ত সাকিবরা। যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। টেক্সাস পর্ব শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল বুধবার স্থানীয় সময় দুপুরে পা রেখেছে নিউ ইয়র্কে। আগামী 1 জুন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে ভারত ক্রিকেট দলের, এবং সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে আমার ঠিক পেছনে যে মাঠটি দেখতে পাচ্ছেন নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ দল কিন্তু এই বিশ্বকাপে আসার আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিন্তু যুক্তরাষ্ট্র জাতীয় দলের সঙ্গে একটা সিরিজ আয়োজন করে, এবং তার ফলাফল কিন্তু আমরা সবাই জানি যে 2-1 ব্যবধানে হেরেছে। তবে কিছুটা হলেও স্বস্তি যে শেষ ম্যাচে বাংলাদেশ দল জিতেছে এবং বেশ কনভিন্সিংলি জিতেছে। ডালাসে কিন্তু আর একটা ম্যাচ হওয়ার কথা ছিল, যদিও সেটা আমরা জানি যে বৈরী আবহাওয়ার কারণে হয়নি। তবে বাংলাদেশের জন্য আগামী 2 দিন কিন্তু খুব ভাইটাল হতে যাচ্ছে। একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচটিও কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ডালাসে এবং হিউস্টনে কিন্তু বাংলাদেশ ঠিকমতো অনুশীলন করতে পারেনি, সেখানে পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা ছিল না বলে কিন্তু অভিযোগ করেছেন সাকিব আল হাসান। তবে নিউ ইয়র্কে কিন্তু বেশ আগেই পা রেখেছে ভারত ক্রিকেট দল। বাংলাদেশ দলের কিন্তু বিশ্বকাপে নামার আগে ফাইন টিউনিংয়ের দলের কোন পজিশনে কাকে খেলবেন, কোন 11 জনকে নিয়ে আসলে বাংলাদেশ দল মাঠে নামবে সেটা সেট করার কিন্তু শেষ সুযোগ বা মোক্ষম সুযোগ কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটি। ভারত হয়তো এই ম্যাচটিকে খুব একটা গুরুত্ব দেবে না, তারপরও যেহেতু প্রতিপক্ষ বাংলাদেশ, তারা চাইবে এই ম্যাচটাতে তারা জয়
জয় তুলে নিয়ে বিশ্বকাপে পা রাখতে, এবং বাংলাদেশের জন্য কিন্তু চান্ডিকা হাথুর সিংহের জন্য কিন্তু আসলে এই ম্যাচটাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা জানি গত ম্যাচে মুস্তাফিজ দারুণ বোলিং করেছেন, একই সঙ্গে আমরা দেখেছিলাম রিশাদ হোসেন একটা খুব ভালো স্পেল করেছেন। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি ভারতের বিপক্ষে ম্যাচের আগে কিছুটা হলেও বাংলাদেশ দলকে আত্মবিশ্বাস যোগাবে। টানা 3 ম্যাচে হারের পর অবশেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটা গুরুত্বপূর্ণ এই কারণে, যদি এই ম্যাচে টিম ইন্ডিয়াকে হারাতে পারে শান্তর দল, তবে নিশ্চিতভাবেই বলা যায় হাই নোটে বাংলাদেশ শুরু করবে টি-20 বিশ্বকাপ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বর্ষার আগে বিপদসীমার ওপরে বইছে সুরমা কুশিয়ারা। উজানের ঢলে তলিয়ে সিলেটের 4 উপজেলার নিম্নাঞ্চল, যোগাযোগ বিচ্ছিন্ন গোয়াইনঘাট, দুর্ভোগে লাখো মানুষ। রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের নিজ হাতে ত্রাণ তুলে দিলেন প্রধানমন্ত্রী। পটুয়াখালীতে বললেন, ঘুরে দাঁড়াতে সবকিছুই করবে সরকার, থাকবে না কেউ না খেয়ে। এই ছিল সময় সংবাদে। বাংলার সময় সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ শ্রেয়া। বাংলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।